সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সমাজবিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণী ক্লাসে স্বাগতম। আমি শাহেদ পারভেজ, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে সমাজবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়। আজকে আমার আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের ধারণা, বৈজ্ঞানিক পদ্ধতি কী, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ কী কী, এবং বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ কী। আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বিজ্ঞান কী এটা নিয়ে একটা আলোচনা করি। আমি জানি যে আমরা সবাই বিজ্ঞান কী এটা নিয়ে আমাদের সবারই একটা ধারণা আছে। তারপরেও বিজ্ঞান বলতে কী বোঝায় আমরা একটু নতুন করে দেখি। আমরা সবাই জানি বিজ্ঞান হচ্ছে পৃথিবীর এখন সবচেয়ে পপুলার একটা সাবজেক্ট, এবং মানুষের জীবন যে এত উন্নত, আমরা যে এত উন্নত জীবনযাপন করছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে বিজ্ঞানের অবদান। তো দেখো, আজকে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। বিজ্ঞান বলতে কী বোঝায়? আমরা সবাই জানি বিজ্ঞান বলতে প্রথম যে কথাটি আমাদের মাথায় চলে আসে বা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞান মানে হচ্ছে বাস্তবভিত্তিক প্রমাণ। অর্থাৎ যে বিষয় প্রমাণ সাপেক্ষ, যে বিষয়ের যুক্তি দিয়ে যে বিষয় প্রমাণ করা যায় এবং যার ফলাফল সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করা হয় না, অর্থাৎ যার ফলাফল সম্পর্কে সবাই একমত, সেই বিষয়টার নাম হচ্ছে বিজ্ঞান। এটা হচ্ছে আমাদের এমনি মৌখিক ভাষায়। এবার দেখো, বইয়ের ভাষায় আমরা বিজ্ঞান সম্পর্কে জানতে পারি। এখানে দেখা যাচ্ছে সহজ কথায় বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান এই জন্যই কারণ অন্যান্য জ্ঞানের চেয়ে বিজ্ঞানের জ্ঞানটা স্পেশাল। কারণ অন্যান্য বিজ্ঞান, যেমন আমরা যদি বলি সাহিত্য অনেক সময় বাস্তবভিত্তিক না বা প্রমাণ করা যাবে না, কিন্তু বিজ্ঞান বা যেমন পদার্থবিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে অ্যাবসলিউটলি প্রুভড এবং প্রমাণ সাপেক্ষ। কিন্তু ইতিহাস বা সাহিত্যের বিষয়গুলো আমরা প্রমাণ করতে পারবো না। অনেক সময় আমরা এই বিষয়গুলো 100% প্রমাণ বা সত্য বলে মেনে নিতে পারি না। কিন্তু পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই বিষয়গুলোর জ্ঞান 100% পরীক্ষিত এবং প্রমাণিত। এই জন্য বিজ্ঞানকে বিশেষ জ্ঞান বলা হয়। ঠিক আছে, পরের লাইনে দেখো, পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ তোমরা লক্ষ্য করো। প্রথম হচ্ছে পরীক্ষা। বিজ্ঞানের একটা অন্যতম শর্ত হচ্ছে বিজ্ঞান পরীক্ষা ছাড়া কোনো কিছুই মানুষের সামনে বা আমাদের সামনে উপস্থাপন করে না। একটা হচ্ছে প্রমাণ। বিজ্ঞান মানে হচ্ছে প্রমাণ। যেমন করোনা ভ্যাকসিন যে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, এই করোনা ভ্যাকসিন আসতে এত দেরি থাকার কারণ হচ্ছে প্রমাণ। অর্থাৎ বিজ্ঞানীরা যে ভ্যাকসিনগুলো তৈরি করেছে, এই ভ্যাকসিনগুলো কি প্রমাণিত কিনা, এটা মানুষের উপর, হাজার হাজার মানুষের উপর এটা আগে পরীক্ষা চালিয়েছে, এবং পরীক্ষার ফলাফল যখন দেখা গেছে যে করোনা ভাইরাসকে এই ভ্যাকসিনগুলো মেরে ফেলতে পারে, তখনই কিন্তু প্রমাণ হওয়া সাপেক্ষে মানুষের সামনে এই ভ্যাকসিনগুলো আমরা যেগুলো ব্যবহার করছি, এগুলো হচ্ছে 100% প্রমাণিত। অর্থাৎ এই ভ্যাকসিন নিলে মানুষ করোনা ভাইরাস থেকে রক্ষা পাবে। অর্থাৎ হাজার হাজার মানুষের উপর পরীক্ষিত ফলাফল দেখা গেছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলো সেফ, এবং এটা করোনা ভাইরাসকে নির্মূল করতে পারে। আর এটা হচ্ছে যুক্তি। বিজ্ঞান হচ্ছে সবসময় যুক্তিতে বিশ্বাস করবে। যেমন এই পৃথিবীটা কেন স্থির, এই পৃথিবীটা কেন ঘুরতেছে, বা এই পৃথিবীটা কেন তার কক্ষপথ থেকে ছিটকে পড়তেছে না, এর অন্যতম কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে, তো এইরকম যুক্তি হচ্ছে বিজ্ঞানের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য। করোনা ভাইরাস কীভাবে মানুষের শরীরে কাজ করবে, এগুলোর অনেক ধরনের যুক্তি দিয়েছে। এই যুক্তিগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে, করোনা ভাইরাস যদি মানুষের শরীরে ঢুকে আর ভ্যাকসিন যদি মানুষের শরীরে দেওয়া থাকে, তাহলে করোনা ভাইরাস ঢুকার সাথে সাথেই ওই ভ্যাকসিনের কারণে মানুষের শরীরের অ্যান্টিবডিগুলো খুব স্ট্রং হয়ে যাবে এবং ওই করোনা ভাইরাসকে আক্রমণ করে মেরে ফেলবে। এগুলো হচ্ছে যুক্তি। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে সবসময় পরীক্ষা, প্রমাণ এবং যুক্তি দিয়ে প্রমাণিত বিষয়। আবার সুশৃঙ্খল। বিজ্ঞান কখনো বিশৃঙ্খলাপূর্ণ কোনো কিছুই
প্রতিষ্ঠা করে না, সব কিছু সুশৃঙ্খল। যেমন 100 জন করোনা ভ্যাকসিন নিলে 100 জনই সুরক্ষিত থাকবে, এগুলো হচ্ছে সুশৃঙ্খল। অর্থাৎ এখানে সবসময় একই রকম রেজাল্ট দিবে, এখানে কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই। এই জন্য এটাকে বলা হচ্ছে সুশৃঙ্খল জ্ঞান। পরবর্তীতে দেখা যাচ্ছে পর্যবেক্ষণ এবং তথ্যের যাচাইয়ের ভিত্তিতে অর্জিত জ্ঞানকেও বিজ্ঞান বলা হয়। একই কথা, অর্থাৎ আমরা যেটা বিজ্ঞান বলি এটা হচ্ছে পর্যবেক্ষণ করি আমরা, দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা এবং তথ্য যাচাই বাছাই করার পরে যখন এটা সবার সম্মতিতে এবং সবসময় একই ধরনের রেজাল্ট দিবে, তখন সেটাকে আমরা বিজ্ঞান বলে ধরে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে দেখো, সুসংগবদ্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে সবসময় সুসংগবদ্ধ বা শক্তিশালী, এই জ্ঞানগুলো হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে? অক্সফোর্ড ডিকশনারি বলেছে দেখো, গবেষণালব্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। সহজ কথায়, যে বিজ্ঞান গবেষণাগারে পরীক্ষিত প্রমাণিত সত্য প্রতিষ্ঠা করে সেটাই হচ্ছে বিজ্ঞান। সর্বশেষ দেখো নিচে, তোমরা একটু লক্ষ্য করো। অতএব দেখা যায় বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান বা পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপর নির্ভরশীল, বস্তুত যুক্তি নির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ বা পরীক্ষণ ভিত্তিতে অর্জিত সুসংগত জ্ঞানই বিজ্ঞান। তবে এত কঠিন সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, তবে বিষয়টা বুঝে নিবে। অর্থাৎ যে বিজ্ঞান গবেষণাগারে পরীক্ষিত বা পরীক্ষা প্রমাণ সাপেক্ষে কোনো বিষয় যখন সত্য প্রতিষ্ঠিত, কোনো কিছু সম্পর্কে যখন সত্য প্রতিষ্ঠিত হয়, তখন সেটাকে আমরা বিজ্ঞান বলবো। ঠিক আছে? তাহলে আমরা বিজ্ঞানের সংজ্ঞাগুলো দেখতে পেলাম। এরপরে বৈজ্ঞানিক পদ্ধতি কী? বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে বিজ্ঞানের মতোই, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। একজন বিজ্ঞানী যেভাবে প্রাকৃতিক বিষয়াদি বর্ণনা, বিশেষ বিশেষ ঘটনা জরিপ ও বিশ্লেষণ করে সাধারণ তথ্য প্রতিষ্ঠা করে, তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। অর্থাৎ একজন বিজ্ঞানী যে পদ্ধতি অনুসরণ করে কোনো তথ্য প্রতিষ্ঠা করেন বা কোনো কিছু প্রমাণ করে মানুষের সম্মুখে বা জনসম্মুখে প্রতিষ্ঠা করেন, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। সোজা কথায় বইয়ের ভাষায় মুখস্থ না করে তোমরা বলবে যে একজন বিজ্ঞানী যে উপায়ে, যে নিয়মগুলো অনুসরণ করে কোনো সত্য প্রতিষ্ঠা করে বা কোনো নতুন তত্ত্ব তৈরি করে এবং মানুষের সামনে তুলে ধরে, সেটার নাম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। আচ্ছা, তোমরা বুঝতে পারছো এই বৈজ্ঞানিক পদ্ধতি এবং বিজ্ঞান কি, এই দুইটা টার্ম আমরা জানতে চাচ্ছি কেন? কারণ সমাজবিজ্ঞানও একটা বিজ্ঞান। সমাজবিজ্ঞানের বিষয়গুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য নিই। এই জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বা বিজ্ঞান কি এগুলো জানার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতি আমরা জানলাম, এবার আমরা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলো জেনে নিব। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি কি এবং সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি আমরা কেন ব্যবহার করব এবং কেন সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান, এগুলো আমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো এবং জানবো। প্রথমে দেখো, বৈজ্ঞানিক পদ্ধতির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা বস্তুনিষ্ঠ। অর্থাৎ এখানে হেলাফেলা বা র্যান্ডম বা অগোছালো কোনো কিছু নয়, এটা বস্তুনিষ্ঠ, অর্থাৎ খুবই সিস্টেম্যাটিক। এটা কোনো কিছুই এলোমেলোভাবে ব্যাখ্যা করে না। ধরো করোনা ভ্যাকসিন কীভাবে তৈরি হয়েছে, এটার একটা সঠিক ব্যাখ্যা আছে এবং কোন পদ্ধতিতে এটা তৈরি হয়েছে এটার একটা যৌক্তিক বিশ্লেষণ বিজ্ঞানীরা দিয়েছে। কোন ফর্মুলা ব্যবহার করে তারা ভ্যাকসিনগুলো তৈরি করছে, এইগুলো সবসময় এই ব্যাখ্যাগুলো একই রকম এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এই একটা পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে এবং এই পদ্ধতি অনুসরণ করলে এই ভ্যাকসিনগুলো তৈরি করা যাবে। অর্থাৎ বস্তুনিষ্ঠভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে ধরো করোনা ভ্যাকসিনগুলো আমরা জানি যে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। আমরা জানি যে এই প্যান্ডেমিকের সময় অনেক মানুষ বলছে যে এটা খেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু আসলে সবচেয়ে বড় উপায় হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠ কোনো কিছু আবিষ্কার করা, এবং ভ্যাকসিন হচ্ছে বস্তুনিষ্ঠ একটা আবিষ্কার। সুতরাং বৈজ্ঞানিক পদ্ধতির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বস্তুনিষ্ঠ, অর্থাৎ যে জিনিসটার মূল্য একেবারেই সঠিকভাবে প্রমাণ করা যাবে এবং পদ্ধতিগত অনুসরণ করে সবসময় একই রকম রেজাল্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ। আচ্ছা, সূক্ষ্ম বিশ্লেষণধর্মী বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করবে। অর্থাৎ এই যদি একজনের বা
ধরো 100 জনের উপর যদি ভ্যাকসিনের গবেষণা চালানো হয়, যদি 2জন মানুষের উপর ভ্যাকসিন কাজ না করে, তাহলে বিজ্ঞানীরা ওটাও দীর্ঘদিন ধরে গবেষণা করবে কেন ওই 2টা মানুষের উপর ভ্যাকসিন কাজ করছে না। যতক্ষণ পর্যন্ত ওইটার ব্যাখ্যা দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওইটা প্রমাণ করতে পারবে না যে কী জন্য এই 2টা মানুষের শরীরে ভ্যাকসিন কাজ করছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিজ্ঞান কোনো সিদ্ধান্তে আসবে না যে এই ভ্যাকসিনগুলো ব্যবহার করা যাবে। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করবে হচ্ছে বিজ্ঞান। এখানে কোনো ধরনের ফাঁকিবাজি, বাহুতাবাজি বা এলোমেলো ব্যাখ্যা বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার কোনো উপায় নেই। এজন্য বিজ্ঞান হচ্ছে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করবে। অর্থাৎ কী কারণে এই ভ্যাকসিনগুলো কাজ করছে না, প্রত্যেকটার একটা কারণ আছে এবং এগুলো ব্যাখ্যা করা যাবে। এটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। বিজ্ঞান সবসময় অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। যেমন মঙ্গল গ্রহে যখন কোনো যান প্রেরণ করা হয়, তখন কিন্তু অন্যান্য গ্রহে, যেমন চাঁদে যখন মানুষ প্রথম যান পাঠায়, অভিজ্ঞতাটা কাজে লাগে। অর্থাৎ বিজ্ঞান তার পূর্বের অভিজ্ঞতাগুলোকে সবসময় প্রায়োরিটি দেয়, কারণ অভিজ্ঞতা হচ্ছে বিজ্ঞানের একটা বিশাল বড় সম্পদ। অর্থাৎ আমরা যেমন কোনো কাজ করার সময় অভিজ্ঞ মানুষের কাছে যাই বা অভিজ্ঞতাকে কাজ দিই, বিজ্ঞান ঠিক একইভাবে ধরো নতুন ভ্যাকসিন তৈরি করার জন্য বিজ্ঞান আগের ভ্যাকসিনগুলোকে ব্যাখ্যা করে দেখবে, বিশ্লেষণ করে দেখবে ওই ভ্যাকসিনগুলো কীভাবে তৈরি করা হয়েছে এবং ওই ফর্মুলা অনুসারে ভ্যাকসিন তৈরি করতে হবে। অর্থাৎ এই জন্য বিজ্ঞানীরা এই অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করে রাখে এবং এটা সিস্টেমেটিকভাবে ব্যাখ্যা করে এবং বিশ্লেষণ করে। ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যয়গত ও তাত্ত্বিক বিজ্ঞানের বিষয়গুলো। অর্থাৎ কোনো বিজ্ঞানী যখন কোনো একটা তত্ত্ব তৈরি করে বা কোনো বিখ্যাত তত্ত্ব দেয় বা থিওরি প্রদান করে, তখন ওই থিওরিগুলো ব্যাখ্যা করার জন্য তিনি নতুন নতুন প্রত্যয় আবিষ্কার করে, অর্থাৎ নতুন নতুন কনসেপ্ট বা ধারণা আবিষ্কার করে। এই ধারণাগুলোকে বলা হয় প্রত্যয়। এবং আরেকটা হচ্ছে তাত্ত্বিক, অর্থাৎ কোনো বিজ্ঞানী যেমন এই মহাবিশ্ব কীভাবে কাজ করে, এই মহাবিশ্ব যে প্রতিনিয়ত ঘুরতেছে, এটার পিছনে কী কী কারণ রয়েছে, এগুলো তাত্ত্বিক ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানীরা দিয়ে দেয়। অর্থাৎ তত্ত্বগতভাবে এই পৃথিবী যে ঘূর্ণায়মান কী কারণে ঘুরছে, এগুলো তত্ত্বগতভাবে ব্যাখ্যা বিজ্ঞানীরা দিয়ে থাকে। একটা হচ্ছে ধারাবাহিক। বৈজ্ঞানিক পদ্ধতিগুলো সবসময় ধারাবাহিক, অর্থাৎ সবসময় একই রকম রেজাল্ট দিবে, এখানে কোনো ধরনের গরমিল দেখা যাবে না। অর্থাৎ এই ভ্যাকসিন যদি ইউরোপের মানুষের উপর কাজ করে, এটা এশিয়ার মানুষের উপরও কাজ করবে, কারণ সব মানুষের ডিএনএ বা জিনগত সিকোয়েন্স অর্থাৎ অলমোস্ট একই রকম। সেই জন্য এই বিজ্ঞানের বিষয়গুলো বা বিজ্ঞানের রেজাল্টগুলো ধারাবাহিক হয়ে থাকে। ঠিক আছে? এবার আসো নিয়মতান্ত্রিক। বিজ্ঞান সব কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করে। যেমন আমরা দারিদ্রতা কেন হয় এটা ব্যাখ্যা করার জন্য, এটা নিয়ে গবেষণা করার জন্য হুট করে গিয়ে যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলে আমরা এভাবে পাবো না। আমরা আগে স্যাম্পল কালেকশন করব, আমরা দারিদ্রতা কী ওইটাকে আগে সংজ্ঞায়িত করব। একটা মানুষ কত কী পরিমাণ ইনকাম করলে সে দারিদ্র হবে বা কত কত পরিমাণ চাহিদা একটা মানুষকে দারিদ্রতার সংজ্ঞার মধ্যে ফেলবে, এগুলো আমরা আগে ঠিক করে তারপর আমরা দারিদ্রতাকে গবেষণা করব। তো এই বিষয়গুলো হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকতার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে? এটা যাচাই বাছাই ও প্রমাণ সাপেক্ষ। আমরা সবাই অলরেডি বুঝে গেছি বিজ্ঞানের ক্ষেত্রে প্রমাণ এবং যাচাই বাছাই ছাড়া কোনো কিছু বলা হয় না। ঠিক আছে? একটা ভ্যাকসিন তৈরি করার জন্য মিনিমাম 18 মাস সময় লাগে। কেন? এগুলো যাচাই বাছাই করতে হবে এবং প্রমাণ পেতে হবে। শত হাজার মানুষের উপর এই ভ্যাকসিনগুলো আগে প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করার পরে এগুলো যাচাই বাছাই করা হয় যাতে কোন রেজাল্ট কীরকম হয়। যদি একটা মানুষও যদি অসুস্থ হয়ে পড়ে বা ভ্যাকসিনের কারণে যদি কোনো মানুষের ক্ষতি হয়, তাহলে ওই ভ্যাকসিন কিন্তু মানুষ কখনো বাজারে আনবে না, বিজ্ঞানীরা বা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওই ভ্যাকসিনগুলো বাজারে আনবে না। অর্থাৎ সঠিকভাবে যাচাই বাছাই এবং প্রমাণ সাপেক্ষে ওই ভ্যাকসিনগুলো বাজারে আনবে। তাহলে বোঝা যাচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যাচাই বাছাই করা ও প্রমাণ সাপেক্ষ কোনো কিছু উপস্থাপন করা। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারা। বিজ্ঞানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারে। ভবিষ্যৎবাণী করতে পারে মানে ধরো বাংলাদেশের 90% মানুষ অশিক্ষিত, তো এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ দারিদ্রতার কারণ হচ্ছে অশিক্ষা। তাহলে আমরা বলতে পারবো পৃথিবীর যে দেশে মানুষ শিক্ষিত কম, সে দেশের মানুষের দারিদ্রতার সংখ্যা বেশি। হ্যাঁ, অর্থাৎ আমরা গবেষণা করে যদি পাই যে
বাংলাদেশের আবহাওয়া করোনা ভ্যাকসিনের জন্য বা করোনা ভাইরাসের জন্য একটু যেহেতু গরম গরম প্রধান দেশ আমাদের দেশে, করোনা করোনা ভাইরাসগুলো এখানে কম বিস্তার করে। তাহলে আমরা বলতে পারবো, যদি আমরা গবেষণা করে পাই যে এখানে আবহাওয়া করোনা ভাইরাস বিস্তারের ক্ষেত্রে একটা বাধা, তাহলে আমরা বলতে পারবো যে পৃথিবীর যে সমস্ত দেশে গরম আবহাওয়া রয়েছে ওই সমস্ত দেশে করোনা ভাইরাস বেশি স্প্রেড করতে পারে না বা বিস্তার করতে পারে না। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারি। অর্থাৎ আমরা যদি বলি যে যে মানুষ জ্ঞান অর্জন করবে না, পরিশ্রম করবে না বা সঠিক পড়াশোনা করবে না, সে ভবিষ্যতে দরিদ্র হওয়ার সম্ভাবনা বেশি। গবেষণা করে যদি আমরা পাই পড়াশোনার সাথে দারিদ্র্যের একটা সুসম্পর্ক আছে, তাহলে আমরা বলতে পারবো যে যারা পড়াশোনা করবে না, কম পড়াশোনা করবে, তারা ভবিষ্যতে দরিদ্র হিসেবে থেকে যাবে। ঠিক আছে। আসলে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু স্তর আছে। এই স্তরগুলোর মধ্যে 6টা স্তর দেখতে পাচ্ছি আমরা। প্রথমত হচ্ছে সমস্যা নির্বাচন। একটা বৈজ্ঞানিক পদ্ধতি বাস্তবায়ন করার জন্য কিছু স্তর আছে। স্তরগুলোর প্রথমটা হচ্ছে সমস্যা নির্বাচন, 2 নম্বরটা হচ্ছে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ, 3 নম্বর হচ্ছে সংগৃহীত তথ্যের শ্রেণীবিন্যাস বা সারণীবদ্ধকরণ, 4 নম্বর হচ্ছে সংগৃহীত তথ্যের ভিত্তিতে কল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে সত্যতা বা যথার্থতা যাচাই, তারপর হচ্ছে ভবিষ্যৎবাণী। অর্থাৎ একটা বৈজ্ঞানিক পদ্ধতি বা একটা গবেষণা করার জন্য কি কি উপায়গুলো অনুসরণ করতে হবে, এই উপায়ের মধ্যে 6টি উপায় তোমরা দেখতে পাচ্ছ। এই 6টি উপায় সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আশা করি তোমরা একবার রিডিং পড়ে নিবে যে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ কি কি। এই স্তরসমূহগুলো তোমরা যদি একবার রিডিং পড়ে নাও, তাহলে আমি কি বলছি, কি আলোচনা করব, এটা তোমরা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। খোদা হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।